দাবিতে শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের দিনভর বিক্ষোভ। পরিস্থিতি মোকাবেলায় শতাধিক কারখানা ছুটি, কাল থেকে খোলা রাখার ঘোষণা বিজিএমইএর। অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেটগুলো সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে। এখন যারা দখলের পায়তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। ওদেরকে কিভাবে মোকাবিলা করা যায় এবং তার জন্য আমাদের একটু টাফ হতে হবে। আইন শৃঙ্খলা রক্ষক বাহিনী কালকে ফ্যাক্টরি আমরা চালাতে পারবো, সেই ব্যবস্থা তারা করবে। আশুলিয়া এবং গাজীপুরে যেসব জায়গায় ফ্যাক্টরি আজকে চালাতে পারি না, ইনশাল্লাহ আগামী কালকে থেকে চালাবো। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণ অভ্যুত্থানে হতাহতদের স্মরণে কাল সারা দেশে শহীদি মার্চের ঘোষণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্যাসিবাদকে পুনর্বাসিত করার অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি সমন্বয়কদের। সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নিয়ে বাস্তবায়নের নির্দেশনা। প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের প্রথম বৈঠক। জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সরকারি কাজ পরিচালনার আহ্বান। সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংযুক্ত করার দাবি বিএনপির। লন্ডন থেকে তারেক রহমানের ভিডিও বার্তা। 7 বছর পর বেগম জিয়ার সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক। পদত্যাগের আলোচনার মধ্যেই কাল সংবাদ সম্মেলন ডাকলেন প্রধান নির্বাচন কমিশনার। সরে দাঁড়াতে পারে আউয়াল কমিশন। নানা দাবিতে গাজীপুর, সাভার সহ বিভিন্ন শিল্পাঞ্চলে দিনভর আন্দোলন করেন পোশাক শ্রমিকরা। এক পর্যায়ে শতাধিক কারখানা ছুটি ঘোষণা করা হয়। শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের নামে যারা অস্থিরতা তৈরি করছেন তারা বহিরাগত মন্তব্য করে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন তাদেরকে মোকাবেলা করতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। একই অবস্থানে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অস্থিরতার বিরুদ্ধে অ্যাকশন শুরুর ঘোষণা দেন। পোশাক কারখানায় নারী পুরুষ সমান হারে নিয়োগ, সরকার পরিবর্তনের পর ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবিতে সোমবার থেকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় তৈরি পোশাক শিল্প খাতে। এসব দাবিতে বুধবারও নবীনগর, চন্দ্রা ও বাইপাইল আবদুল্লাপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। আন্দোলন ছড়িয়ে পড়ে গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, চন্দ্রা, নরসিংদী ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলেও। এমন পরিস্থিতিতে তৃতীয় দিনের মতো অন্তত 60টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শ্রমিকরা। এ সময় বেশ কয়েকটি শিল্প কারখানায় ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে শ্রমিক আন্দোলন নিয়ে বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক করেন সংশ্লিষ্ট উপদেষ্টারা। বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা সাংবাদিকদের জানান দেশের অর্থনীতি বাঁচাতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। আর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি কর্মী সহ বহিরাগতরা জড়িত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো নির্দিষ্ট দাবি উঠে আসছে না। বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে। আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেট সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে। এখন যারা দখলের পায়তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে তাদেরকে এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এটা যদি নষ্ট হয় বাংলাদেশে ফরেন কারেন্সি আর্নিং বন্ধ হয়ে যাবে, লোকাল ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে। ওদেরকে কিভাবে মোকাবিলা করা যায় এবং তার জন্য আমাদের একটু টাফ হতে হবে। এদিকে শিল্প এলাকায় অসন্তোষ বন্ধে সব পক্ষের সঙ্গে সংলাপ চলছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেছেন অন্যায় কর্মকাণ্ডে জড়িতদের ছাড় দেয়া হবে না। গার্মেন্টস মালিক যারা প্রতিষ্ঠান খুলতে চায়, যারা আমাদের সহায়তা চায়, আমরা সকলকে কিন্তু সেই ধরনের সহায়তা দিচ্ছি। পাশাপাশি আমরা যারা অন্যায় কর্মে আছে বা যারা এরকম বিভিন্ন রকমভাবে একটা অস্থিরতা তৈরি করতে চায় তাদেরকে কিন্তু আমরা ছাড় দেওয়ার সুযোগ নাই। গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে চলমান অস্থিরতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের সার্বিক কার্যক্রম স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে আবারও জানান তিনি। পদক্ষেপ কঠোর না হবে। পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে।
মানে এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো। পোশাক খাতে অস্থিরতা বন্ধে শিল্প মালিক, শ্রমিক ও রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার কথা জানান উপদেষ্টারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা দেয় আগামীকাল থেকে সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বিকেলে চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। মাসের শুরুতে কারখানায় ঝামেলা হলেও বেতন দিতে দেরি হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। বকেয়া বেতন পরিশোধ, চাকরি স্থায়ীকরণ এবং নারী পুরুষের সমান অধিকার সহ বিভিন্ন দাবিতে বেশ কয়েকদিন যাবৎ অস্থিরতা বিরাজ করছে দেশের শিল্পাঞ্চলে। শ্রমিকদের বিক্ষোভের মুখে বন্ধ হয় একের পর এক কারখানা। নিরাপত্তা শঙ্কায় বুধবারও বন্ধ ছিল 167টি কারখানা। এমন পরিস্থিতিতে চলমান সংকট নিরসনে কারখানা মালিক, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসে কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসে বিজিএমইএ সভাপতি বলেন, নিরাপত্তা নিশ্চিত করি বৃহস্পতিবার থেকে খোলা থাকবে দেশের সব কারখানা। মাসের শুরুতেই পোশাক মালিকরা কারখানাগুলো বন্ধ রাখতে বাধ্য হলেও শ্রমিকদের বেতন হাতে পেতে দেরি হবে না বলেও আশ্বাস দেন সভাপতি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা গ্যারান্টি দিয়েছে যে আমাদের কোনো ফ্যাক্টরিতে ইনশাআল্লাহ কালকে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তারা বরদাস্ত করবে না এবং ওই পরিমাণ সাপোর্ট তারা রাখবে। আমাদের কমিটমেন্ট দেওয়ার পরে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামীকালকে আশুলিয়া এবং গাজীপুরে যেসব জায়গায় ফ্যাক্টরি আজকে চালাতে পারি না, ইনশাল্লাহ আগামীকালকে থেকে চালাবো। বহিরাগতদের ইন্ধনে কারখানাগুলোতে হামলা হয়েছে দাবি করে সংস্থাটি বলেছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় না থাকায় চলমান নৈরাজ্য ঠেকাতে ব্যর্থ হয়েছেন তারা। তারা নিজেরাই জানে না কালকে সকালে তার কোথায় পোস্টিং হবে। সো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে সক্ষমতা সেটা এই মুহূর্তে নাই। এটাকে কাজে লাগিয়ে যে যার উদ্দেশ্য হাসিল করতে ফ্যাক্টরি গেটে চলে আসছে। আমরা হলফ করে বলতে পারি এটা আমাদের ওয়ার্কারের কাজ না। অভ্যন্তরীণ সমস্যা এবং শ্রমিকদের দাবিগুলো নিয়েও শীঘ্রই আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস বিজিএমইএর। বৈঠক করার চেষ্টা করছি। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে আগামীকাল দেশব্যাপী শহীদি মার্চের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে সংগঠনটির অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এ ঘোষণা দেন। এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো গোষ্ঠী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে চাইলে ছাত্র জনতা আবারও তার রুখে দেবে। নতুন দেশ প্রাপ্তির প্রায় এক মাস পর নিজেদের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কথা বলেন বেশ কয়েকজন সম্মুখ সারির সমন্বয়ক। দেশের বর্তমান সংবিধান আওয়ামী লীগের, জাতীয় সংবিধান নয় উল্লেখ করে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো গোষ্ঠী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে চাইলে ছাত্র জনতা আবারও রুখে দেবে। ৭২-এর যে সংবিধানটা প্রণীত হয়েছিল, এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান। এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফ্যাসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। এবং হাসনাতের কথায় সুর মিলিয়ে সার্জিস আলম বলেন, ফ্যাসিবাদী সরকারের জুলাই গণহত্যা ইতিহাসে লেখা থাকতে হবে, যাতে পরবর্তী ক্ষমতাধররা বিষয়গুলো ভুলে না যায়। এটি যদি লিখে না থাকে তাহলে পরবর্তীতে এই আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দল আবার একইভাবে এই ফ্যাসিজমের, এই ফ্যাসিবাদের ধারক ও বাহক হয়ে উঠবে। তাদের এটি জানা থাকা উচিত, মনে রাখা উচিত, মানুষ কতটা ঘৃণা ভরে এই ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যান করেছিল। ক্ষমতার রদবদল হলেও দুঃশাসন একই রকম রয়ে গেছে বলেও মন্তব্য করেন সমন্বয়ক বাকের। গতকাল দেখেছে বঙ্গবাজারে, সেখানে আওয়ামী লীগের একজন কমিশনার, মহিলা কমিশনার চামেলি, এবং তার সাথে যোগ দিয়েছিল যে বিএনপির শাহবাগ থানার নেতা শপথ। এরা সংবাদ মাধ্যমের বা মুক্ত বাক স্বাধীনতার আসলে গলা চেপে ধরতে চেয়েছিল। আমি প্রশ্ন রাখতে চাই, যাদের হাতে মুক্ত বাক স্বাধীনতা কোনো নিশ্চয়তা নাই, তাদের হাতে কিভাবে একটি
বিপ্লবী রাষ্ট্র সংহত থাকবে। কর্মসূচি নিয়ে বাস্তবায়ন করতে সচিবদের নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সরকারি কাজ পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন। ৮ আগস্ট দায়িত্ব নেয়ার পর অস্থায়ীভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে বুধবার প্রথমবার অফিস করেন তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। বেলা 11:30টায় প্রধান উপদেষ্টা বৈঠক করেন ৫৫ মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে। ডক্টর ইউনূসের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সব সচিবদের সঙ্গে এটি প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক। এর আগে ১২ আগস্ট ২৫ মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে অতিথি ভবন যমুনায় বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং সরকারের অগ্রাধিকার পাওয়া বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সচিবদের স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার কাজ করতে বলেন প্রধান উপদেষ্টা। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, গদবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে সংস্কার করা, সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করা, দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্ট অর্জন করা সহ সচিবদের বেশ কিছু নির্দেশ দেন সরকার প্রধান। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নৈরাজ্য করে কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। এ সময় দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবি জানান তারা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আলাদা অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপির সিনিয়র নেতারা। পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা গোলাম রব্বানীর পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার শাহবাগে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রব্বানীর পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন তিনি। এ সময় রুহুল কবির রিজভী বলেন, হত্যাকারীদের কোনো ক্ষমা নেই। যারা দেশের মানুষের রক্তের উপর দাঁড়িয়ে উল্লাস করে তাদের বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। নিজ দেশের আলোক পিয়াসী শিশুদের হত্যা এবং রক্ত দেখে যিনি আনন্দিত হন সে কি কাঠগোড়ার কাছাকাছি আসবে না? তার কি বিচার হবে না? ট্রাইব্যুনাল তৈরি করে যারা দায়ী তাদেরকে সেইখানে বিচার করতে হবে। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, স্বৈর শাসনের রোষানল থেকে জাতিকে মুক্ত করতে চাইলে অবৈধ নির্বাচন কমিশনকে বিদায় জানাতে হবে। কিন্তু এই নির্বাচন কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে। আমি মনে করি যে এই নির্বাচন কমিশন জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত। নতুন নির্বাচন কমিশনের এই সমস্ত সুবিধাভোগীদেরকে ঝেঁটিয়ে বিদায় করা সরকারের দায়িত্ব। একই দিন শ্রমিক দলের এক জরুরি সভায় উপস্থিত হয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আন্দোলনের নামে একটি মহল দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির পায়তারা করছে। শিল্প কারখানাগুলোতে চলমান অস্থিরতা রাজনৈতিক ও দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ বলেও দাবি করেন তিনি। কারা করতেছে নিশ্চয়ই আমাদের লোক, যারা করতেছে তাদেরকে প্রতিহত করা না গেলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে, শিল্প ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্যই যে সব ষড়যন্ত্র। তাহলে কি তাদের এই ষড়যন্ত্র সফলতা দেওয়া যাবে? কোনো মতেই না। কাজে আমাদের চেষ্টা করতে হবে সকল ষড়যন্ত্র প্রতিরোধ করে আমরা দেশে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখবো। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের পাশাপাশি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। এই নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেছে তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত করার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় লন্ডন থেকে ভিডিও কলে যুক্ত হয়ে ঢাকা বিভাগে দলের তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায় বলে জানান তারেক রহমান। সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,
ডক্টর আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রায় 7 বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসভবনে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক। রাত 8:30টায় বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় আসেন ব্রিটিশ হাই কমিশনার। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, চেয়ারপারসন মেডিকেল বোর্ড চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও পরবর্তী নির্বাচন নিয়ে আলোচনা হয়। ছিল খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গ। বাংলাদেশ কোথায় যাচ্ছে, বাংলাদেশ সম্বন্ধে তাদের চিন্তা ম্যাডামের সাথে আলাপ আলোচনা করেছেন। বাংলাদেশ ইউকে সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য আগামী দিনে দুই দেশের মানুষের মধ্যে পিপল টু পিপল রিলেশনশিপ এবং দুই দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে যাতে আরও উন্নততর অবস্থায় যেতে পারে ম্যাডাম তাদেরকে অনুরোধ করেছেন। বিশেষ করে ইউকে এবং ইউএসএ হসপিটালের সাথে যোগাযোগ আমাদের স্থাপিত হয়েছে এবং তাদের সাথে আমাদের চিকিৎসকরা, আমাদের মেডিকেল বোর্ড একটা কমিউনিকেশনস ডেভেলপ করেছে, আগে থেকেই ছিল। এটা আমরা উই আর ট্রাইং যে যত দ্রুত সম্ভব ওনার শারীরিক সুস্থতা ফ্লাইংয়ের মতো হলেই ওনাকে বিদেশে চেক আপের জন্য নিয়ে যাওয়ার বিষয়টি দেখা হবে। পদত্যাগের আলোচনার মধ্যেই কাল সংবাদ সম্মেলন ডাকলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ইসির একাধিক সূত্র জানিয়েছে সংবাদ সম্মেলন থেকেই আসতে পারে আউয়াল কমিশনের পদত্যাগের ঘোষণা। 5 আগস্ট গণ অভ্যুত্থানে সরকার পতনের পর একে একে পদত্যাগ করা শুরু করে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিবর্গ। সে সময় দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগে বর্তমান নির্বাচন কমিশনেরও পদত্যাগের দাবি ওঠে। এমন দাবির মধ্যেও অনিয়মিত অফিস করেন নির্বাচন কমিশনাররা। পদত্যাগের দাবির বিষয়ে জানতে চাইলে কমিশনাররা বিক্ষিপ্ত জবাব দেন। অবশেষে নির্বাচন কমিশন পদত্যাগ করতে যাচ্ছে বলে জানিয়েছে ইসির একাধিক সূত্র। বুধবার জানা যায় কমিশনাররা পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করেননি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তবে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার যে সংবাদ সম্মেলন ডেকেছেন, ইসি সূত্র বলছে সেখান থেকেই আসতে পারে আউয়াল কমিশনের পদত্যাগের ঘোষণা। শুরু থেকেই আউয়াল কমিশন ঘিরে ছিল নানা বিতর্ক। সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেয়া হলেও কমিশনাররা আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন ব্যক্তি বলে গুঞ্জন ওঠে নানা সময়ে। কমিশনাররা নানা সময়ে বেফাঁস মন্তব্য করে হয়েছেন বিতর্কিত। সবশেষ 2024-এর ডামি নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আনিসুর রহমানকে দায়ী মনে করেন পর্যবেক্ষকরা। পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ মুহূর্তে ভোটের হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি করায় আস্থা হারায় এই কমিশন। যদিও এসব অভিযোগ অস্বীকার করে গেছে আউয়াল কমিশন। বৃহস্পতিবার পদত্যাগ করলে নতুন রেকর্ড তৈরি করবে আউয়াল কমিশন। এর আগে দায়িত্বকাল শেষ না হতে এভাবে পদত্যাগ করতে দেখা যায়নি কোনো কমিশনকে। 2022 সালের 26 ফেব্রুয়ারি 5 বছরের জন্য নিয়োগ পেয়েছিল কাজী হাবিবুল আউয়াল কমিশন। ফেরজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার এবং নামে বেনামে অঢেল সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার 2 ভাইয়ের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর বিরুদ্ধেও অনুসন্ধানের কথা জানিয়েছে দুদক। অবসরের প্রায় 3 বছর পর চলতি বছর মার্কিন নিষেধাজ্ঞার মাধ্যমে আলোচনায় আসেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। দুর্নীতির অভিযোগ টেনে আজিজ ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য বলে জানায় দেশটির পররাষ্ট্র দফতর। এরপর সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন অভিযোগের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেন এক আইনজীবী। আবেদনের পরিপ্রেক্ষিতে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে তদন্তের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
খসড়া প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতির মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় সম্পদ কেনা সহ 100 কোটি টাকা বিনিয়োগ করে আলিশান বাংলো নির্মাণের তথ্য পেয়েছেন তারা। এছাড়া রাজধানীর মিরপুর DOHS এ বাড়ি নিকুঞ্জ 1-এর 6 নম্বর রোডে আজিজ রেসিডেন্সের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি তার ছোট ভাই তোফায়েল আহমেদ ও হারিস আহমেদের কয়েকশো বিঘা জমি কেনার কথা জানিয়েছে দুদক। পরে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আজিজের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের কথা জানান দুদক সচিব। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িও কয়েকশো বিঘা জমি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দেশে বিদেশেও তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া যায়। এদিকে ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীরও দুর্নীতির সত্যতা মিলেছে দুদকের প্রাথমিক তদন্তে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে নিজের ও পরিবারের নামে কয়েক কোটি টাকার সম্পদ গড়েছেন নিজাম হাজারী। নিজাম হাজারী ওনার নিজের এবং তার স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা অর্জনের অভিযোগ পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনে। আজিজ ও নিজামের ব্যাংক হিসাব পাওয়ার জন্য দুদকের অনুসন্ধান টিমের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চিঠি পাঠানো হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। তাপমাত্রা বেশি থাকায় এবার ডেঙ্গু বাড়ার আশঙ্কা নেই। সকালে নগর ভবনে মশা নিয়ন্ত্রণ কাজ তদারকি ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর মোহাম্মদ শের আলী। ডেঙ্গুর বিস্তার রোধে ওয়ার্ড ভিত্তিক নিয়মিত এবং বিশেষ কার্যক্রম চালানো হবে বলেও জানান তিনি। ডেঙ্গু মশা অর্থাৎ এডিস মশা যদি তাপমাত্রা 35-এর উপরে থাকে তাহলে মশাগুলো সার্ভাইভ করতে পারে না। তো এই বছর এই পরিবেশটা আমাদের অনুকূলে গেছে, যদি তাপমাত্রার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, যার ফলে মশার ডেনসিটিটা অনেকটাই কমে গিয়েছে। তা আমরা অত্যন্ত আশাবাদী আল্লাহর ইচ্ছায় এই বছর কোনো সমস্যা হবে না। আমাদের স্বাভাবিক কার্যক্রম আছে এবং কোনো প্রকার সমস্যাটা তাৎক্ষণিকভাবে আমরা রেসপন্স করি। না জানলেও 94 দিন বন্দী ছিলেন অন্ধকার কুঠুরি আয়নাঘরে। নির্মম নির্যাতনের শিকার হয়ে বেঁচে ফিরলেও এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি প্রকৌশলী আতাউর রহমান মণ্ডল। বিদেশে পড়াশোনা করা প্রকৌশলী আতাউর রহমান সময় সংবাদের ক্যামেরায় তুলে ধরেছেন বন্দি জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা। ভারত থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া শেষ করে দেশে ফিরে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন আতাউর রহমান মণ্ডল। পারদর্শী হওয়ায় মাঝে মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন প্রযুক্তি প্রকল্পেও করেন কনসালটেন্সি। একটা ব্ল্যাক হুড যেগুলো থাকে আর কি, হুড টাইপের মাস্ক গলার মধ্যে আটকাই দিল এই পর্যন্ত, মাথা পর্যন্ত, দেওয়ার পর পিছনে হাত ইয়ে করে ফেললো, আপনার হ্যান্ডকাপ লাগাই ফেললো। হ্যান্ডকাপ লাগানোর পর একজন রিভলভার ধরলো আমার বুকের মধ্যে, আর একজন হচ্ছে কি আমার পায়ের উপরে গিয়ে বসলো আর কি, সিটের মধ্যে লম্বা করে শোয়াই দিছে, দিয়ে পায়ের মধ্যে বসলো। বসার পর এরপর আমাকে বলতেছে কোনো শব্দ বলবে না, কোনো কিছু করবে না, কোনো চিল্লাচিল্লি কিছু। একদম দাঁড়াই গেছে আমার একদম রুমের ভিতরে ঢুকে। দেখলাম কি রুমের মধ্যে ওয়ালের মধ্যে সফ সফ করে রক্ত লাগানো। এর নিশ্চয়ই যাকে রেখেছিল তাকে হয়তো বড় টর্চারিং করছে, বা তার টর্চার করার পর তার যে ব্লাডগুলো সেই ওয়ালের মধ্যে হয়তো বা লেগে গেছে। একসময় আমাকে বলতেছে যে ও যদি কোনো কিছু স্বীকার না করে তাহলে এক কাজ করো, ওকে ওর যৌনাঙ্গের মধ্যে ইয়ে দাও, মানে ওর গোপনাঙ্গের মধ্যে তোমরা ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা করো। গুনগুনানো শব্দ, মানে কান্নাকাটি শব্দ, অনেক জোরে জোরে করে ইয়ে করতো সেগুলো। আশেপাশের রুম থেকে সবাই এরকম করে ইয়ে করতো। এই ভয়ে আর আমি কখনো ঘুমাইতে পারতাম না। অনেকের রুমের মধ্যে লিখে রাখছে, নাম লেখা, মোবাইল নাম্বার লেখা, হেল্প মি, আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন, এটা কচু ক্ষেত, মানে এরকম ডাউটলি এরকম লিখে রাখতে আর কি অনেকক্ষণ। সেখানে অনেকে বন্দী থাকার আলামত দেখতে পান বলে জানান আতাউর রহমান। আটকের কোনো কারণও জানানো হয়নি তাকে। 94 দিন পর বন্দিশালা থেকে মুক্তি পান আতাউর রহমান মণ্ডল। এখানকার একটা শব্দও যদি বাহিরে যায়, তোমাকে তো ধরছেই, তোমাকে আবার ধরবো, তোমার ফ্যামিলিকে ধরবো, তোমার ওয়াইফরে ধরবো, তোমার বাবাকে ধরবো, তোমার মাকে, তোমার ভাই বোন সবাইকে ধরবো, ধরে শেষ করে দিব। তুমি যে বিল্ডিংয়ে থাকো, তোমার যে বিল্ডিংয়ের অফিস ডিনামাইট মেরে উড়াই দিব। এর যদি একটা শব্দ, ইভেন তোমার ওয়াইফরেও তুমি এগুলো কিছু বলবা না। মৃত্যুর মুখোমুখি হয়েও বেঁচে ফেরা আতাউর রহমান এখন বিচার চান গুম খুনের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। অবসর সুবিধা পেতে বছরের পর বছর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের। যদিও উচ্চ আদালতের নির্দেশ হলো অবসর গ্রহণের 6 মাসের মধ্যে এই সুবিধা পাবেন সংশ্লিষ্টরা, কিন্তু বাস্তবতা ভিন্ন। পরিসংখ্যান বলছে হাজার হাজার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় ঝুলছে যুগের পর যুগ। পর্যাপ্ত বরাদ্দের অভাবের কথা শুনিয়ে দায় সারছে কর্তৃপক্ষ।
সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। কবিতা রানী চন্দ নরসিংদীর এই সাবেক শিক্ষিকা জীবনের 25টি বছর পার করেছেন মানুষ গড়ার কাজে। 2018 সালে অবসর গ্রহণের পর অবসর সুবিধা পেতে অর্ধযুগেরও বেশি সময় ধরে বাধ্য হয়ে ঢাকার পলাশীর ব্যানবেইসে যাওয়া আসা করতে হচ্ছে কবিতাকে। কল্যাণ ট্রাস্টের টাকা পেলেও অবসর সুবিধার টাকা কবে পাবেন সেই প্রশ্নের উত্তর জানেন না তিনি। অথচ নিঃসন্তান এই শিক্ষিকাকে প্রতি মাসে বেতনের 10 ভাগ সঞ্চয় করতে হয়েছিল নিশ্চিন্ত অবসরের আশায়। আমার 6 বছর কেন নষ্ট করলো? এতটা কষ্ট করার পরেও আমার থাকা সত্ত্বেও আমি সেই জিনিসগুলা ভোগ করতে পারতেছি না। মানুষের অবসরের পরে কতদিন বাঁচে, ন্যায্য টাকা, অথচ আমি আত্মীয় স্বজনের কাছে আমার হাত পাততে হইতেছে। শিক্ষক হাবিবুর রহমানের দশাও একই রকম। টাকার অভাবে গত 8 মাস বন্ধ রয়েছে তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসা। চিটাং থেকে এখানে আসা অনেক কষ্টের ব্যাপার। প্রায় 18-20 লাখ 19 লাখের মতো ঋণ করা হয়েছে। তারপরে এর পিছনে আমার স্ত্রীর তো চিকিৎসা এখন করা সম্ভব হচ্ছে না। আর কত নেব? একজন থেকে নিলে কি আবার নেওয়া যায়? বলতে তো লজ্জা লাগে। কিন্তু কেন এই ভোগান্তি? এসব অভিযোগের বিষয়ে যার জানানোর কথা তিনি 5 আগস্টের পর থেকেই লাপাত্তা। বন্ধ রয়েছে মোবাইল ফোন। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের রুটিন দায়িত্ব পাওয়া সচিব জানান, এখনো 30,000-এরও বেশি আবেদন জমা পড়ে থাকলেও বরাদ্দের অভাবে তার সুরাহা করা সম্ভব হচ্ছে না। এই আবেদনগুলি নিষ্পত্তি করতে আমাদের প্রায় 2700 কোটি টাকা প্রয়োজন হবে। বৎসরে ঘাটতি কিন্তু আমাদের মাসে থেকে যেতেছে। এখন যদি আমাদের বৎসরে একটা বাজেট থেকে বরাদ্দ দেওয়া হয় তাইলে এই সমস্যার সমাধান করা সম্ভব। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী 6 মাসের মধ্যে অবসরকালীন সুবিধা দেওয়ার কথা থাকলেও বছরের পর বছর ধর্ণা দিয়েও প্রাপ্য টাকার মুখ দেখতে পান না বেসরকারি শিক্ষক কর্মচারীরা। জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা না হলে এই সংকট আরও প্রকট হবে বলছেন সংশ্লিষ্টরা। অবসরে গিয়েও অবসর নেই বেসরকারি শিক্ষকদের। দেশের নানান প্রান্ত থেকে ন্যায্য পাওনার আশায় প্রতিদিন এখানে আসতে হয় তাদের। তবে দায়িত্বরতদের অনেকেই দিনের পর দিন অফিসে না আসায় এ সকল অভিযোগের সদুত্তর দেওয়ারও কেউ নেই এখানে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ,